আইসিটি ফুল কোর্সের আজকে প্রথম ক্লাস, যে ক্লাসটা ওপেন থাকবে আমাদের ফেসবুক পেজ আইসিটি উইজার্ডের এই ফেসবুক পেজে। সাথে সাথে এইটার যে ক্লাস রেকর্ড সেটাও সংরক্ষিত থাকবে এবং আমাদের প্রাইভেট গ্রুপে। আর তোমরা যারা কোর্স এনরোল করছো, ভর্তি হয়েছো, তারা একটু আমাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্ক তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিছি, তোমরা একটু কাইন্ডলি সেটায় জয়েন করো। আর যদি কেউ জয়েন করতে না পারো সেক্ষেত্রে আমাদের যে নাম্বার আছে 017071671586, এই যে নাম্বারটা আমরা এখানে দিয়ে রাখছি, এই নাম্বার তোমরা একটু যোগাযোগ করবা। ঠিক আছে, এই নাম্বার তোমরা যোগাযোগ করবা, তাহলে আমরা তোমাকে এইখানে এনরোল যুক্ত করাই নিব। ঠিক আছে, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা ফোন করবা যদি তোমরা জয়েন হইতে না পারো, জয়েন হইতে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে, তো আজকে আমরা তোমাদেরকে ক্লাস শুরু করার পূর্বে আমি আমার একটু পরিচয়টা দিতে চাই। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম সুমন, আমি প্রভাষক আইসিডি হিসাবে একটা কলেজে কর্মরত আছি। সাথে সাথে আমি 16তম NTRCA আইসিডি প্রভাষক হিসেবে নিবন্ধিত এবং কলেজে ইন্ডেক্স প্রাপ্ত। আর একটা বিষয় বলে রাখি, সেটা আমার পড়াশোনা কিন্তু কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং এমএসসি করা। ঠিক আছে, অর্থাৎ রিলেভেন্ট সাবজেক্টে কিন্তু আমি পড়াশোনা করছি। তো তোমাদেরকে আশা করি কমপ্লিট একেবারে একটা গাইডলাইন দিতে পারবো এই কোর্সের মাধ্যমে। ইনশাল্লাহ তোমরা যদি প্রত্যেকটা ক্লাস ঠিকভাবে করো তাহলে তোমাদের আইসিটি নিয়ে যে ভীতি সেটা থাকবে না। ঠিক আছে, এবং তোমরা এই কোর্স শেষ করার পরে আইসিটিতে তোমরা বিভিন্ন এক্সামগুলো আছে, বিভিন্ন টেস্ট পেপার আছে, সেগুলো সলভ করলে দেখবা যে তোমরা ভালো মার্ক পাচ্ছ বা পাবা ইনশাল্লাহ। তাছাড়া আমরা এখানে তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন সলভ করব, সিকিউ এমসিকিউ সলভ করাবো, যেটা সলভ করলে তুমি তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। যদি তোমাদের এরকম হয় যে কমেন্ট করে আসলে তোমরা বুঝতে সমস্যা হচ্ছে, কোনো কিছু বুঝাইতে পারতেছো না, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা, ফোন করে জিজ্ঞেস করতে পারবা। এইখানে যেহেতু আমাদের কোর্সের স্টুডেন্ট সংখ্যা কম আছে, অন্য কোর্সের মতো 500 600 বা 5000 6000 না, যাতে তুমি সহজেই টিচারদের রেস করতে পারবে। অর্থাৎ আমাকে সরাসরি প্রশ্ন করে তুমি চাইলেই এই নাম্বারে প্রশ্ন করে তোমার যে কনফিউশনগুলো সেগুলো সমাধান করাইতে পারবা। ঠিক আছে, তো জানি আজকে প্রথম ক্লাস, অনেকেই হয়তো দেখবে না, রেকর্ড দেখবে, অনেকেই গ্রুপে জয়েন করতে পারে নাই, অনেকে যেহেতু প্রথম দিন আমরা ফেসবুক গ্রুপের লিঙ্কটা পরবর্তীতে দিছি, তো সুতরাং তোমরা পরবর্তীতে যারা এই ক্লাসটা দেখবা আমার এই কথাগুলো আশা করি তোমরা শুনতে পাবো এবং এই কথাগুলো অনুযায়ী তোমরা আমাদের ক্লাসগুলো করবা। ঠিক আছে, তো আমরা আজকে একটু দেখি যে আমাদের এখানে কি কি জিনিস রাখছি বা আমরা কি কি জিনিস শিখবো, মানে আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে কি কি জিনিস আমরা দেখতে চলতেছি। প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলা এই অধ্যায় থেকে, অর্থাৎ অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস, এইটার যে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলা অর্থাৎ বিগত বছরে যে আসছিল সেটার উপর বেস করে আমরা স্টারিক মার্ক করছি, সেইগুলো আমরা প্রথমেই দেখব। দ্বিতীয় আমরা সংখ্যা পদ্ধতি কি সেটা জানবো, সংখ্যা পদ্ধতি কত প্রকার সেটাও আমরা জানবো, সাথে সাথে রেডিক্স পয়েন্ট, ভিত্তি কি কাকে বলে এগুলো আমরা জানবো, এবং সংখ্যা পদ্ধতির যে বিভিন্ন রূপান্তর, সেই রূপান্তরের বেসিক বিষয়গুলো মূলত আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পাবো বা জানবো। ঠিক আছে, তো আমরা যদি প্রথমে একটু দেখি যে আমাদের পরবর্তীতে কি আছে, আমরা কি রাখছি। তো দেখো, এইটা আমাদের যে বিগত বছরে যে প্রশ্ন আসছিল সেটার উপর ভিত্তি করে আমাদের একটা অ্যানালাইসিস, যে অ্যানালাইসিসটাই তোমাকে বলে দিবে যে তুমি এইখানে বিগত বছরে যে প্রশ্নগুলো আমাদের আসছিল সেটার উপর বেস করে আমরা এখানে কিছু গ এবং ঘ নাম্বার, অর্থাৎ সিকিউর যে গ এবং ঘ আছে, সেই সিকিউর গ এবং ঘ নাম্বারের যে প্রশ্নগুলো আসছিল সেগুলোর উপর কোন সালে কতবার আসছিল সেটার বেস করে আমরা দেখছি যে গ আসছে এখান থেকে 27 বার, আর ঘ আসছে প্রায় 25 বার আসছিল এই টপিকস থেকে। কোন টপিক? সংখ্যা পদ্ধতি, ভিত্তি, রূপান্তর, 2 এর পরিপূরক, সংখ্যা পদ্ধতি, কোড, এগুলো থেকে আসছিল 27 বার, আর ঘ আসছে 25 বার।
এছাড়া বুলিয়ান অ্যালজেব্রা অর্থাৎ লজিক গেট এইগুলা থেকে মূলত আমাদের আসছিল 30 বার আসছিল গ, এবং ঘ আসছিল প্রায় 24 বার। তাছাড়া সমন্বিত বর্তনী ও ডিজিটাল ডিভাইস এগুলো থেকে 6 বার, আর এটা আসছে 11 বার। এছাড়াও ফ্লিপ ফ্লপ ও কাউন্টার লেস ইত্যাদি থেকে 1 বার এবং 2 বার। এগুলো আসলে লেস ইম্পর্ট্যান্ট, এগুলো আসলে আমাদের খুব বেশি জাস্ট আমরা একবার করে জানবো, বাট উপরের যেগুলো আছে এগুলো আসলে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই টপিকসগুলো আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব, ঠিক আছে? এই হচ্ছে মূলত আমাদের বিষয়। তো এরপরে যদি আমরা দেখি যে আমাদের পরবর্তীতে আমাদের কি কি আছে এখানে, তো আমরা একটু সংখ্যা পদ্ধতি কি, আসলে সংখ্যা পদ্ধতি বলতে আসলে কি বুঝি। সংখ্যা বলতে তো আমরা জানি যে আমাদের দৈনন্দিন ব্যবহারে গণনার কাজে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করি, ঠিক আছে? সংখ্যা আমরা বিভিন্ন গণনার কাজে ব্যবহার করি। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে যে আমাদের এখানে যে সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি, অর্থাৎ আমরা যে বললাম যে বিভিন্ন ধরনের গণনার জন্য সংখ্যা ব্যবহার করি, সেইগুলোকে প্রকাশ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমাদের বলতেছি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই যে বলতেছি পদ্ধতি, প্রকাশ করার পদ্ধতি, মেইন কথা হচ্ছে আমার এইটা, প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে আমার সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? প্রকাশ করার পদ্ধতিকে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি বলতেছি। ওকে, তো এরপরে দেখো সংখ্যা পদ্ধতি প্রকাশ করার পদ্ধতিকে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি বলতেছি। এখন সংখ্যা পদ্ধতির ইতিহাসটা একটু আমরা জানি। এখান থেকে কিছু লাইন আমাদের পরীক্ষাতে দেখা যায়, প্রায় এমসিকিউতে আসে, যে সংখ্যা পদ্ধতির বিভিন্ন ইতিহাস থেকে বিভিন্ন প্রশ্ন আসে। আমরা এখানে কিছু জিনিস টপিকস রাখছি, তোমরা এটা হচ্ছে বইয়ের যে প্রথম যে প্যারাটো, আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস রাখছি, সেগুলোর সাথে রিলেভেন্ট কথাগুলো আমরা এখানে বলবো। প্রথমে যদি আমরা বলি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে খ্রিস্টপূর্ব 3400 খ্রিস্টপূর্বে সর্বপ্রথম গণনার কাজ শুরু হয়। মানে আমরা যদি বলি যে খ্রিস্টপূর্ব 3400 সাল পূর্বে হচ্ছে মূলত আমাদের এই প্রথম গণনার কাজ শুরু হয়। মানে চিন্তা করছো কত বছর আগে থেকে মানুষ গণনা করতে পারতো, অর্থাৎ সভ্যতার প্রথম, মানব সভ্যতার যে প্রথম দিক থেকেই মূলত মানুষ গণনা করতে পারতো, ঠিক আছে? তো সেই সময় গণনা করতো কিসে? হাতের আঙুলের মাধ্যমে। এই হাতের আঙুলের মাধ্যমে হচ্ছে গণনা করতে পারতো। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা থেকে এমসিকিউ আসে। তাছাড়া আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমাদের এই সংখ্যা পদ্ধতির ইতিহাসের ক্ষেত্রে কয়েকটা জাতি খুব বেশি ইনভলভ আছে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এই ভারতীয়, হ্যাঁ ভারতীয়রা, হ্যাঁ ভারতীয়। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আরব। তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে মিশর। আচ্ছা, তৃতীয় নম্বর হচ্ছে মিশর, ঠিক আছে? একটু মোটা হয়ে গেছে, আমি একটু চিকন করে নেই। মিশর, এই যে তিনটা জাতি আছে, এই তিন জাতিরা সবচেয়ে বেশি সংখ্যা পদ্ধতিতে তাদের অবদান সবচেয়ে বেশি, ঠিক আছে? এগুলো আমাদের এমসিকিউর জন্য একটু মনে রাখতে হবে। ভারতীয়রা সর্বপ্রথম শূন্য আবিষ্কার করেন, শূন্য আবিষ্কার করেন, এবং যে গণিতবিদ করেন তার নাম হচ্ছে পিঙ্গলা, ঠিক আছে? এই পিঙ্গলা নামে যে গণিতবিদ আছে তিনি সর্বপ্রথম আসলে শূন্যের ধারণা দেন, ঠিক আছে? এরপরে এই যে ভারতীয়দের কাছ থেকে মূলত এই যে গণিতের তালিম নেয় হচ্ছে আরবরা, ঠিক আছে? আরবরা কাদের কাছ থেকে শিখে? ভারতীয়দের কাছ থেকে মূলত গণিতের তালিম নিছেন। আর যে এই মিশর আছে, মিশরও আসলে গণনার কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। গণনার কাজের জন্য মিশর আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার একটা কারণও আছে যে যখন নীল নদের পাশে যে জমিগুলো ছিল সে সময় দেখা যাইতো যে নীল নদের পানির জোয়ারের জন্য সব জমির যে দাগগুলা সেগুলো হচ্ছে মুছে যাইতো। এখন কোনটা কার জমি সেটা আসলে করা যাইতো না, সেজন্য তারা প্রথমে ম্যাপের মতো তৈরি করছিল এবং গণনা করে কার কতটুকু সেটা বের করছিল। তো এই মিশরীয় মূলত হচ্ছে আমরা যে প্রথম যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। সেই হায়ারোগ্লিফিক্স মূলত এই মিশরীয়রা তৈরি করেন, ঠিক আছে? মিশরীয়রা আবিষ্কার করেন, এবং এই মিশরীয় সংখ্যা পদ্ধতি নিয়ে
মূলত হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মিশরীয়রা আবিষ্কার করেন, এবং এটা নিয়ে বই লেখেন হচ্ছে আল খোয়ারিজমি। উনি হচ্ছে এইটা নিয়ে বই লিখেন। এই যে কথাগুলো আমি বলতেছি, তথ্যগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে যে এটা এগুলো সবই ওই যে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটা টপিকসই, ঠিক আছে? প্রত্যেকটা টপিকসই এমসিকিউর জন্য আসলে গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এখানে কত প্রকার আছে, ঠিক আছে? আচ্ছা, সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি দুই ধরনের। প্রথম একটা হচ্ছে পজিশনাল, আর এটা হচ্ছে নন পজিশনাল, ঠিক আছে? পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। তো এই পজিশন শব্দের মানে কি? একটা হচ্ছে স্থান হচ্ছে পজিশন, ঠিক আছে? স্থান অর্থে পজিশন, অর্থাৎ যেসব অঙ্কের পজিশনাল মান আছে সেইগুলোকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যেসব সংখ্যাগুলার হচ্ছে পজিশনাল মান নাই, যেমন আমি পজিশনাল মান দিয়ে যদি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, যেমন আমরা হচ্ছে এরকম লিখতাম 25,010 এরকম লিখলাম। তো এখানে আমরা যদি বলি যে 2510, এটা মানে হচ্ছে 2510, ঠিক আছে? 2510। তো এইখানে যে 2510, এইটার একটা স্থানীয় মান আছে, সেটা আমরা বলতে পারি একক, এইটা হচ্ছে দশক, এটা শতক, এটা সহস্র। এইরকম প্রত্যেকটার এক একটা পজিশনাল মান আছে। এককের মান, দশকের মান, শতকের, সহস্র মান। এই জন্য এই ধরনের সংখ্যা পদ্ধতিকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল যেগুলোর স্থানীয় মান নাই, যেমন আমরা বলতে পারি, যেমন আমরা টালি সংখ্যা দেখছি এরকম, এরকম 2টা ঘর থাকলে 2, ঠিক আছে? তারপরে 3টা ঘর, তারপরে 3টা দিয়ে হচ্ছে এরকম একটা টান। তো এই ধরনের সংখ্যা পদ্ধতি, যেমন এখানে 2টা লাট কাঠির মতো আছে, কিন্তু এটার মান বোঝায় হচ্ছে 2 এর সমান। এখানে 3টা আছে, এটা বোঝায় হচ্ছে 3 এর সমান। এখানে হচ্ছে 4টা আছে, মূলত এখানে 4 সমান বোঝায়। কিন্তু প্রত্যেকটা আলাদা করে যদি আমি অঙ্কের পজিশনাল ভ্যালু মানে এটার স্থানের মান বিবেচনা করতে যাই, তাহলে সেটা বের করা আসলে সম্ভব না। সেজন্য এইগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরকম পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে হচ্ছে মোটামুটি 4টা, আর নন পজিশনাল অনেকগুলো আছে। যেমন হায়ারোগ্লিফিক্স বললাম, টালি বললাম, ঠিক আছে? টালি, তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে আমরা রোমান সংখ্যা। এইগুলো হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? কলমটা একটু সমস্যা দিচ্ছে আজকে। যাই হোক, এই হচ্ছে মূলত নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা যদি আবার একটু স্লাইডে যাই, এইখানে যদি আমরা একটু দেখি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো আছে, একটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স, ঠিক আছে? এই যে হায়ারোগ্লিফিক্স, তারপর রোমান, মেয়ান, টালি, এই যে বললাম এই 4টা, এগুলো মনে রাখতে হবে। আমাদের এমসিকিউ আসে এগুলো থেকে, যে কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নয়, বা কোনটি পজিশনাল সংখ্যা পদ্ধতি, ইত্যাদি এরকম ভাবে হচ্ছে আসে। প্রাচীন মিশরের সংখ্যা পদ্ধতি, প্রাচীন মিশরের সংখ্যা পদ্ধতি হায়ারোগ্লিফিক যেটা, এটাও মিশরের সংখ্যা পদ্ধতি আসলে। তো এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলো আমরা হচ্ছে মনে রাখবো। এগুলো বিভিন্ন সিম্বলের সাহায্যে মূলত হচ্ছে এটা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর এরপরে যদি দেখি যে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ অবস্থানের ভিত্তিতে সংখ্যা পদ্ধতি অনেক প্রকার হইতে পারে, কিন্তু মুখ্য যেগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 4 প্রকার, ঠিক আছে? এই 4 প্রকার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তো এটা প্রথমটা কি ডেসিমেল, তারপরে অক্টাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমেল, তারপরে বাইনারি, ঠিক আছে? এই ধর 4টা হচ্ছে সংখ্যা পদ্ধতি আমাদের এখানে হিসাব করি। আচ্ছা, আমরা একটু রিস্টার্ট দেই, এটা একটু টাচের সমস্যা করতেছে।
দেখি রিস্টার্ট দিয়ে আবার একটু অন করি। তার তোমাদেরকে একটু কথা এর মধ্যে বলি যে সংখ্যা পদ্ধতি আমরা যেগুলো পড়তেছি, আমরা কম্পিউটার এবং মানুষ এই দুইটার জন্য মূলত হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতিগুলো, এই যে 4 ধরনের সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি। সাধারণত আমরা মানুষ হিসেবে যে সংখ্যা পদ্ধতি যেটা হিসাব করি, যেমন আমরা বলি 100 টাকা, 200 টাকা, 300 টাকা, তুমি বাজার করতে যাওয়ার পরে যে টাকা যে সংখ্যা পদ্ধতি হিসাব করো সেটাকে আমরা বলি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, ডেসিমাল সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে বলি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলি। আর কম্পিউটার আরো যে 3 ধরনের সংখ্যা পদ্ধতি আছে, কম্পিউটারের বিভিন্ন প্রয়োজনে এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করে, মানে কম্পিউটার ব্যবহার করে। ঠিক আছে, তার মধ্যে অন্যতম যেটা আছে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিটা হচ্ছে কম্পিউটারের একমাত্র ভাষা, যেটা দিয়ে কম্পিউটার হচ্ছে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো, সেই ইনস্ট্রাকশনগুলো কম্পিউটার বুঝতে পারে। ঠিক আছে, এই বাইনারি সংখ্যার মাধ্যমে। অর্থাৎ আমরা যা কিছুই কম্পিউটারকে বলতে করে দেই না কেন বা করে না কেন, সেটা হচ্ছে কম্পিউটার তার বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে তারপরে সে সেটা বুঝে। অর্থাৎ আমি যদি আমার নাম লিখি সুমন, তাহলে সেই নামটা সে বাইনারিতে কনভার্ট করে তারপর হচ্ছে সেটা হচ্ছে তার ইয়েতে দেখাবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে 4টা সংখ্যা পদ্ধতি আছে, এই 4টা সংখ্যা পদ্ধতির আমাদের আবার বিভিন্ন ধরনের অঙ্ক আছে, আলাদা আলাদা অঙ্ক আছে। এখন সেই অঙ্কগুলা কি কি? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক যদি আমরা বলি, অঙ্ক কাকে বলে, তাহলে আমাদের একটু সেই জিনিসটা জানতে হবে। অঙ্ক অঙ্ক হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে মৌলিক যে অঙ্কগুলো আছে, মৌলিক যে অঙ্কগুলো আছে সেটাকে আমরা বেস বলি। আর এই যে মৌলিক অঙ্ক, মৌলিক সিম্বল যেটা আছে, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যে সিম্বলগুলো আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় এইটার মৌলিক অঙ্ক। এবং এই মৌলিক অঙ্কর যে সংখ্যা যে কয়টা হবে সেটাকে বলা হয় আবার হচ্ছে বেস। যেমন ডেসিমাল সংখ্যাতে আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত, এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যা ব্যবহার করা হয়, 10টি। ঠিক আছে, 10টি ব্যবহার করা হয়। এই 10টি কে বলা হয় মূলত হচ্ছে এটার বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। ঠিক আছে, বেস বা ভিত্তি। আর এইটা হচ্ছে তার অঙ্ক। ওকে, এটা হচ্ছে তার অঙ্ক। তাহলে এই 0 থেকে 9 পর্যন্ত আমরা চাইলে এখানে একটু লিখতে পারি 0 1 2 3 4 5 6 7 এরকম 9 পর্যন্ত হবে মূলত ডেসিমাল, যেটা মানুষ ব্যবহার করে। ঠিক আছে, এরপরে আছে আমাদের অক্টাল। অক্টালে যদি অঙ্কগুলো বলি 0 থেকে 7 পর্যন্ত। অক্টাল শব্দের অর্থ হচ্ছে 8। অক্টাল মানে হচ্ছে 8, ডেসিমাল মানে হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা, এই 0 থেকে 7 পর্যন্ত টোটাল হচ্ছে কয়টা? 8টা হয়। তাহলে এই 8টি হচ্ছে মূলত এটার বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি কি? যে এই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মৌলিক যে চিহ্নগুলো আছে, মৌলিক যে অঙ্কগুলো আছে সেটাকে বলা হয় বেস বা ভিত্তি। এরপরে আমাদের আছে হেক্সাডেসিমাল। হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10। তাহলে ষোড়শ মানে হচ্ছে আমাদের 16 বলতে বোঝায় 0 থেকে 15। এইটা হচ্ছে এটার অঙ্ক এবং টোটাল হচ্ছে 16টি। এই 16 হচ্ছে তার বেস বা ভিত্তি। ঠিক আছে, আর বাইনারি হচ্ছে বাইনারি মানে 2, বাই হচ্ছে 2। ঠিক আছে, 2। তো এই 2 হচ্ছে কি 0 এবং 1, এই দুইটা। আর এইখানে তাহলে 2টি হচ্ছে তার ভিত্তি। ওকে, এই হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতির আমাদের বিভিন্ন অঙ্ক এবং ভিত্তি। তাহলে অঙ্ক কি, আমরা যদি আবার একটু রিকল করি, অঙ্ক হচ্ছে এই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন থাকে সেগুলোকে বলা হয় অঙ্ক, এবং যে কয়টা অঙ্ক আছে সেইটাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস অথবা ভিত্তি। এইটা হচ্ছে অনেক সময় 1 মার্কের জন্য ক নাম্বারের প্রশ্ন আসছে, সিকিউতে এসে যায়। ঠিক আছে, তোমরা এগুলো একটু মনে রাখলে আশা করি তোমরা পারবে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলো বা যে পড়াশোনাগুলো করছি সেটার মধ্যে কিছু আমরা দেখি তোমাদের কিছু মনে আছে কিনা বা তোমরা কতটুকু জানো। দেখো, আমরা বলতেছি যে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বাইনারি অঙ্ক কয়টি? 0 এবং 1, 2টি। তাহলে এটার ভিত্তি কি হবে? এই যে ক, অর্থাৎ 2টি। ওকে, 2টি হবে। এরপর যদি বলি যে 0 এবং 1, এই অঙ্ক দুটির প্রত্যেকটিকে কি বলা হয়? এই 0 এবং 1 কে মূলত হচ্ছে বলা হয় বিট।
বিট, ইংরেজিতে বিআইটি, বিট। হ্যাঁ, একেবারে যে কোনো তথ্যের ক্ষুদ্রতম একক আর কি, সেটা হচ্ছে বিট। তো এটা হচ্ছে বিট হবে, ঠিক আছে। আর ডিজিট কাকা বলা হয়? ডিজিট হচ্ছে মূলত অঙ্কগুলোকে, অর্থাৎ এই যে 0, 1, 2, 3, 4 এগুলোকে বলা হয় ডিজিট। এবং এই ডিজিটগুলো মিলে হয়, এই ডিজিটগুলোর বাংলা হচ্ছে অঙ্ক। হ্যাঁ, আর এই অঙ্কগুলো মিলে হয় হচ্ছে সংখ্যা। যেমন 625, এইটা হচ্ছে একটা সংখ্যা, এবং প্রত্যেকটা এক একটা হচ্ছে কি অঙ্ক, প্রত্যেকটা এক একটা হচ্ছে কি অঙ্ক, ঠিক আছে। প্রত্যেকটা এক একটা হচ্ছে অঙ্ক, আর ইন্ডিভিজুয়াল সবগুলো একসাথে হচ্ছে সংখ্যা। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এরপরে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার। ভিত্তির উপর ভিত্তি কি, মানে বেইজের উপর ভিত্তি করে আমাদের সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। একটা কি আমরা জানি অক্টাল, অক্টাল, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, আর সর্বশেষ হচ্ছে ডেসিমেল, ঠিক আছে, ডেসিমেল। আচ্ছা, তোমরা বানান যেভাবে লিখো ইংলিশ বানানে যেমন হচ্ছে ডেসিমেল না লিখে ডেসিম্যালও লিখতে পারো, ঠিক আছে, তার দুইটাই সঠিক, সমস্যা নেই। কারণ ইংলিশের বাংলা উচ্চারণ যেভাবে লেখো সঠিক, উচ্চারণটা ঠিক থাকলেই হলো। আচ্ছা, এরপরে কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়, মানে কোনটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নয়। দেখো বাইনারি যেটা, এটা আছে অষ্টক, মানে হচ্ছে 8 ভিত্তিক যেটা, ঠিক আছে, এটা 2 ভিত্তিক। আর ষোড়শ মানে 16, মানে হেক্সাডেসিমাল। আর মিশরীয় হরফ সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের 9, এটা হচ্ছে আমাদের আনসার হবে এটা। এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে যার হচ্ছে অবস্থানগত মান নাই, সেই ধরনের সংখ্যা পদ্ধতি হচ্ছে এইটা। আচ্ছা, এই কটা হচ্ছে আমরা দেখলাম। এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর, মানে এক ধরনের সংখ্যা পদ্ধতি আছে সেটা থেকে আমরা কিভাবে অন্য সংখ্যা পদ্ধতিতে নিতে পারি, সেইটা একটু বেসিক আইডিয়া আমরা একটু নেই, কিভাবে আমরা হচ্ছে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে নিতে পারি, ঠিক আছে। এখানে দেখো যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, এইটার ক্ষেত্রে আমরা প্রথমেই যদি ডেসিমেলের কথা বলি, অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এই ডেসিমেল থেকে 3টায় নিতে পারি, এই 3টা থেকে আবার ডেসিমেলে আনতে পারি। এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলো পরীক্ষাতে আসে ফর এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মার্ক নিশ্চিত ধরে রাখো, তোমার হচ্ছে একটা সিকিউ আসবে। আমাদের উদ্দেশ্য শেখা এবং পরীক্ষাতে ভালো করা। আর এমসিকিউ মিনিমাম হচ্ছে 3 থেকে 4টা, এটা থেকে আসবে। তো তুমি যদি এইগুলো ভালোভাবে পড়ো, এই নাম্বার সংখ্যা পদ্ধতির এই অঙ্কটা তুমি কিন্তু ভালো করতে পারবো পরীক্ষাতে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা একটু দেখি যে ডেসিমাল থেকে যদি আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে কি করব। একটা লাইন তোমার আগে মাথায় রাখতে হবে যে আমার ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যায় নিতে হইলে আমার যে সংখ্যায় নিব তার বেস দ্বারা হচ্ছে আমরা কি করব, বেস দ্বারা হচ্ছে ভাগ করব। এখন বেস কোনটার কার কত সেটা আমরা অলরেডি জানি, তো সেটা আমরা এরকম অলরেডি দেখছি যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, তো বেস হচ্ছে 2, অক্টালে 8, হেক্সাডেসিমালে 16। তাহলে আমরা কি করব, ডেসিমাল থেকে যদি বাইনারিতে নিয়ে যাই তাহলে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, যে ভাগ 2, ঠিক আছে, ভাগ 2। যদি অক্টাল নিতে চাই তাহলে 8 দ্বারা ভাগ করব, যদি আমরা হেক্সাডেসিমাল নিতে তাহলে 16 দ্বারা ভাগ করব, ভাগ করে প্রত্যেকবার ভাগশেষ বের করব। এইভাবে মূলত হচ্ছে কাজ করে। আবার যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল নিতে চাই তাহলে কি করব, এই 2n, এইটার যে 2n বলতে বোঝায় যে 2 থেকে একেবারে পর্যন্ত হইতে পারে, মানে প্রথম 2 হবে, তারপর 1, 2, মানে 2 এর ওই যে গুণিতক করছিলাম না, বিষয়টা সেরকম আর কি। 2 এর হচ্ছে এরকম 2 এর পাওয়ারটা 0 থেকে শুরু হয়ে 2, 3, 4, 5 এরকম ভাবে হইতে থাকবে। সেম ভাবে এইটা দ্বারা, মানে এটা গুণ হবে। যদি বাইনারি থেকে আমরা ডেসিমাল নিতে চাই তাহলে এইটার পাওয়ার দ্বারা, এটার 8 এর পাওয়ার দ্বারা, 16 এর পাওয়ার দ্বারা গুণ হবে। এই জিনিসটা কি সেটা আমরা যে কোনো একটা অঙ্ক করলেই আসলে বুঝতে পারবো, যে কোনো একটা অঙ্ক করলেই বুঝতে পারবো, ঠিক আছে। তো আমরা জানি বাইনারি একটা এক্সাম্পল যদি বলি যে কোনো একটা অঙ্কর, তাহলে বাইনারি এক্সাম্পল এরকম হবে 1, 0, 1, 2, 1, 2। হ্যাঁ, এইটা একটা বাইনারি সংখ্যা, কারণ বাইনারি সংখ্যার মধ্যে আমরা কি জানি, 0 এবং 1 এর বাহিরে থাকতে পারবো না। তাহলে 0, 1 এর বাহিরে কোনো অঙ্ক আছে এর মধ্যে?
নাই, তাহলে এখানে 0 1। আর এই 2 দ্বারা আমরা বুঝি হচ্ছে বাইনারি সংখ্যা। ডেসিমালের ক্ষেত্রে আমরা কি জানি, ডেসিমাল হচ্ছে ধরুন 2 9 10। এই যে 2 9 10 মানে এটা 0 থেকে 9 এর মধ্যের অঙ্ক থাকতে হবে, সেটাই আছে 2 থেকে 9 এর মধ্যে আছে। এবং এই যে 10 দ্বারা বলছি আমরা ডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা জানি 1 a, ঠিক আছে, 1 6। আচ্ছা, হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কিন্তু অঙ্কগুলা কি ছিল, 0 থেকে 9 পর্যন্ত, আর এ থেকে হচ্ছে আমার এফ পর্যন্ত, ঠিক আছে। এই এ ফর হচ্ছে 10, বি ফর হচ্ছে 11, সি ফর হচ্ছে 13, এই 12, সি ফর হচ্ছে 12, ডি ফর হচ্ছে 13, ই ফর হচ্ছে 14, আর এফ ফর হচ্ছে 15, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। অক্টালের ক্ষেত্রে আমাদের 0 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এরকম একটা অঙ্ক যদি আমরা লিখি, এরকম একটা অঙ্ক লিখতে গেলে আমাদের হবে হচ্ছে 6 3 8। হ্যাঁ, এইটা দ্বারা আমরা হচ্ছে বুঝি, এইটা দ্বারা বেস বুঝি, এই ভিতরে হচ্ছে অঙ্ক। দেখো আমরা যদি এই অক্টাল সংখ্যায় এরকম কোন সংখ্যা আসলে কি লিখতে পারতাম, এটা কি অক্টাল সংখ্যা হইতো, এটা কি একটা অক্টাল সংখ্যা হইতো, সেটা একটু তোমরা কমেন্ট করে জানাও, এটা কি অক্টাল সংখ্যা হওয়ার যোগ্যতা আছে কিনা। যদি না হয় তাহলে কেন সেটা তোমরা বলো, ঠিক আছে। কেন হবে না, কারণ কি, সেটার তোমরা হচ্ছে একটু জানাও যে এই কারণে এটা হচ্ছে অক্টাল সংখ্যা হবে না। এই কারণে এটা হবে না, এটা একটু জানাও, ঠিক আছে। আর হেক্সাডেসিমাল সংখ্যা আমরা দেখছি A1 বলতে বোঝায় যে হচ্ছে এই এর মান হচ্ছে 10, আর বির মান হচ্ছে, এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 10, ঠিক আছে। আর এই 1 মানে তো 1ই, এইভাবে বোঝাচ্ছে। এখন আসো আমরা তাহলে একটু কনভার্সন করে দেখি যে হেক্সাডেসিমাল। আর তোমরা একটু প্রয়োজনে আমি যে অঙ্কগুলো লিখছি আরো একটা হেক্সাডেসিমাল কমেন্ট করে জানাইতে পারো, যে একটা হেক্সাডেসিমাল লেখো যে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এরকম একটা লিখতে পারো। এখন আসো ডেসিমাল সংখ্যার পূর্ণ সংখ্যা থেকে আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করে আমরা একটা দেখবো আজকে। এইটা দেখে আমরা শেষ করব, কারণ একসাথে অনেক দেখলাম আসলে ইয়ে করতে পারবো না। তো আমরা একটা ডেসিমাল সংখ্যা যদি লিখি, ডেসিমাল সংখ্যা লিখলাম ধরো 2 5, এটা একটা ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যাকে আমি বাইনারিতে নিব, অক্টানিল নেব, হেক্সাডেসিমাল নিব। তাই আমি বলছিলাম যে ডেসিমাল সংখ্যাকে যদি আমি যে সংখ্যা পদ্ধতি নিতে চাই তার বেস দ্বারা হচ্ছে ভাগ করব, তার বেস দ্বারা হচ্ছে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ শূন্য হয়, এই কথাটা বলছি আমি, ঠিক আছে। বেস দ্বারা ভাগ, বেস দ্বারা ভাগ, ওকে, বেস দ্বারা ভাগ। তাহলে ভাগ ভাগ করি আমরা 25, কত দিয়ে ভাগ করবো, 2 দ্বারা ভাগ করবো। তো 25-কে 2 দ্বারা ভাগ করলে যায় 12 দুগুণী 24, 12 দুগুণী 24, থাকে হাতে আমাদের 1, ঠিক আছে। আবার ভাগ করি 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণী 12, ঠিক আছে, 6 দুগুণী 12, হাতে কিছু থাকে 0। এইরকম ভাবে তোমরা ভাগ করো, 2 ভাগ 12, এইরকম ভাবে মূলত ভাগ করতেছি। 6 দুগুণী 12, হাতে থাকে 0, এই শূন্যটা মূলত এটা ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, এগুলো হচ্ছে ভাগ শেষ, ঠিক আছে, ভাগশেষ। আচ্ছা, এরপরে আবার 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণী 6 0, আবার 2 দ্বারা ভাগ করি, 2 কে 2 1, আবার 2 দ্বারা ভাগ করি। এখন দেখো শেষের দিকে এইখানে 2 কে কি আমরা এক মানে 1 রে কি 2 দিয়ে ভাগ করা সম্ভব, এখানে সম্ভব না, আসলে 0 বার যায়, তাহলে এখানে 1 কিন্তু থেকেই যায়, ঠিক আছে, এই 1 কিন্তু এখানে থেকেই যায়, তাহলে 0 বার যায় 1 এর মধ্যে, তাহলে এই একটা, এই যে একটা এখানে আমি নামাই দিলাম, ঠিক আছে। এই হচ্ছে মূলত আমাদেরই। এখন আমি বলছিলাম যে ভাগশেষ গুলা হচ্ছে থাকবে। এখন ভাগশেষ আমি উপর থেকে লিখবো না নিচের থেকে লিখবো, যেহেতু এগুলো স্থানীয় মান, সবগুলোর স্থানীয় মান একরকম না, এইটা আমার হচ্ছে নিচ থেকে উপরে লিখতে হবে। অর্থাৎ এইটারে বলা হয় হচ্ছে এমএসবি এলএসবি। যদিও এই যে এমএসবি এলএসবির ফুল ফর্ম কি, এটাকে বলা হয় হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট।
আর এটা হচ্ছে লিস্ট, LEA, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমি পুরোটা না লিখলাম। তো এখানে লিস্ট এবং মোস্ট বলতে কি বোঝায়? দেখো আমি একটা সংখ্যা লিখলাম 1011, এইটা একক দশক এরকম ভাবে আমরা গুনতাম না? হ্যাঁ, একক দশক শতক, মানে সিগনিফিকেন্স গুরুত্ব অনুযায়ী এটার গুরুত্ব সবচেয়ে বেশি। গুরুত্ব বেশি, ঠিক আছে, আর এইটার গুরুত্ব হচ্ছে সবচেয়ে কম। তো এই জন্য এইটা হচ্ছে MSB, ঠিক আছে, আর এটা হচ্ছে LSB। অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যত যাব মোস্ট সিগনিফিক্যান্ট লেস সিগনিফিক্যান্ট বিটের হচ্ছে বার্তা থাকবে, তাই না? তো আমরা একটু এটা এখানে লিখে দিই। আচ্ছা, তাহলে এটা যদি আমি এখানে লিখি, এইখানে অ্যান্সারটা আমি লিখে দিই। আচ্ছা, এখানে অ্যান্সারটা যদি আমি লিখি, এই যে 1, তারপরে 1, তারপরে 0 0, তারপরে 1, এই যে 2, ঠিক আছে। তাহলে এই 25 সংখ্যার বাইনারি সংখ্যা হবে 110001, 110001। এইটা হবে বাইনারি 25 সংখ্যার হচ্ছে এই ডেসিমাল 25 সংখ্যার বাইনারি সংখ্যা। ওকে, বুঝতে পারছো কিনা তোমরা একটু কমেন্ট করে জানাইও যে বুঝতে পারছি, না বুঝতে পারলে জানাইও, তাহলে আমরা এটাকে আবার রিপিট করব। ওকে, দ্বিতীয়বার যদি আমরা অক্টাল একটা সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যা রূপান্তর করতে চাই এই 25কে, তাহলে আমরা 25কে কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। 25কে হচ্ছে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। 8 দ্বারা কেন ভাগ করতে হবে? কারণ বেজ হচ্ছে 8, বেজ হচ্ছে 8। তো ভাগ করি, ভাগ করলে কয়বার যায়? 3 আর 24, 3 বার যায়, হাতে থাকে 1। আবার ভাগ করি 8 দ্বারা, তা 8 দিয়ে হচ্ছে 3-এর মধ্যে কি যায়? আসলে 8 দিয়ে 3-এর মধ্যে যায় না। যদি না যায় তাহলে 0, আর এই 3টা এখানে থেকে যায়। এটা হচ্ছে MSB LSB উপর থেকে হবে, আর মোস্ট সিগনিফিকেন্ট বিট এইটা, তারপরে এইটা হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা লিখতে যাই, এটা লিখলে এরকম আসবে 3 1, ঠিক আছে, 8। সেম ভাবে এটা হেক্সাডেসিমাল সংখ্যা কত হবে সেটা যদি আমরা দেখি, 2 5। এইটাকে আমরা ভাগ করব হচ্ছে 16 দ্বারা, কারণ আমরা হেক্সাডেসিমাল নিতে যাচ্ছি, হেক্সাডেসিমালের বেস দ্বারা ভাগ করব। তো 16 কয়বার যায়? একবার যায়। তো একবার গেলে থাকে কত? 25-এর মধ্যে 9 থাকে, 9, ঠিক আছে। তো এরপরে আবার 16 দ্বারা ভাগ করি, আসলে কি যায়? যায় না, এই 1 থেকে যায়, ঠিক আছে। তাহলে এইটাও আমরা হচ্ছে নিচ থেকে লিখি মোস্ট সিগনিফিকেন্ট লেস সিগনিফিকেন্ট বিট আকারে। তো আমরা এটা একটু এখানে লিখি আনসারটা। এখানে কত হয়? 1, তারপরে 9, এইটা হচ্ছে আমার আনসার হয়। তাহলে 25 সংখ্যাটার বাইনারিতে হচ্ছে এইটা, অক্টাল হচ্ছে এইটা, হেক্সাডেসিমাল হচ্ছে 19, ঠিক আছে। এই হচ্ছে মূলত 25 সংখ্যার রূপান্তর করলে এইটা আসে। এখন আমরা আজকে প্রথম ক্লাস, অনেক বেশি পড়ালে তোমাদের মাথায় থাকবে না, মনে থাকবে না। আমরা যেটা করব, তোমাদেরকে একটা প্র্যাকটিস দিয়ে দিই। প্র্যাকটিসটা একটু তোমরা বাসায় করবা। সেটা হচ্ছে তোমরা 36 এই সংখ্যাটাকে যদি দশমিকে দেওয়া থাকে, এটার বাইনারি কত হবে, এটার হচ্ছে অক্টাল কত হবে, এটার হেক্সাডেসিমাল কত হবে, হেক্সাডেসিমাল কত হবে, এটা হচ্ছে তোমাদের বাড়িতে কাজ থাকবে। তোমরা বাড়িতে এটা করবা, ঠিক আছে। এই যে এটা, হ্যাঁ, এটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক এটা করে গ্রুপে জমা দিবা তোমরা সবাই, ঠিক আছে। সবাই হোমওয়ার্কটা গ্রুপে জমা দেবা। সাথে সাথে আমরা যত পর্যন্ত পড়লাম সেই পড়াটা তোমরা কি করবা, এই পড়াটুকু হচ্ছে তোমরা নোট করবা। তোমরা যেটা পড়ছো, তোমরা যে বই কিনছো কেন, যে বই কেনো না কেন, সেটা নোট করবা। আর আমরা এইটা হচ্ছে তোমাকে দিয়ে দেবো, যেটা তুমি ফলো করতে পারো। ফলো করলে আশা করি তোমার হচ্ছে এখান থেকে বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে। এই পিডিএফটা তোমাদের হচ্ছে দিয়ে দেবে। এবার আমরা যদি এবার প্রথম থেকে একটু হচ্ছে রিপিট করি। দেখো আমরা কি শিখছিলাম? সংখ্যা পদ্ধতির ইতিহাস শিখছি,
তারপরে প্রথমে আমরা দেখছিলাম যে হচ্ছে কি, এটা দিয়ে দেখি যে আমরা দেখছিলাম যে গুরুত্বপূর্ণ কোন কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ বোর্ডে কতবার এসছে সেইগুলো হচ্ছে আমরা একটু দেখছি। 3 স্টার কোনগুলা, 2 স্টার কোনগুলা, এগুলো আমরা প্রথমে দেখছি সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস অধ্যায় থেকে। এরপরে যদি বলি আমরা সংখ্যা পদ্ধতি কি, মানে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে সংখ্যা পদ্ধতি বলে আমরা দেখছি। তারপরে আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে কিছু ইতিহাস পড়ছি এবং এগুলো দিয়ে আরো কিছু জিনিসপত্র আমি লিখে দিছি, এগুলো রিলেটেড, এগুলো যে মেইন পয়েন্ট, এগুলো রিলেটেড আরো বিভিন্ন এমসিকিউ এখান থেকে প্রশ্নে আসে, ঠিক আছে। এরপরে যে আমাদের সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখছি, সেটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি কি ধরনের আছে সেগুলো দেখছি, এগুলো থেকে এমসিকিউ গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আমরা দেখছি সংখ্যা পদ্ধতির কি, অঙ্ক কি, ঠিক আছে, অঙ্ক, তারপরে সংখ্যা কি, এমএসবি, এলএসবি, রেডিক্স পয়েন্ট আমরা দেখি নাই, রেডিক্স পয়েন্ট মূলত দশমিকরে বলা হয়, যেমন 25.13, এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, এই যে দশমিকটা এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। আর এইটা হচ্ছে এমএসবি, এলএসবি, এইভাবে হিসাব করি, এইটা সিগনিফিকেন্ট বিট, আচ্ছা এই যে এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে এমএসবি আর এইটা হচ্ছে এলএসবি, ঠিক আছে, এইভাবে হচ্ছে মূলত থাকে। তারপর আমরা পজিশন সংখ্যা পদ্ধতি দেখছি, কোনটার বেস কত, কোনটা কি কি অঙ্ক আছে সেটা দেখছি। হেক্সাডেসিমাল আমরা দেখছি যে 0 থেকে 15 পর্যন্ত, বাট এই 15-র মধ্যে কি হয়েছে, এ থেকে হচ্ছে এফ পর্যন্ত আছে, এই 10 থেকে এই হচ্ছে 15 পর্যন্ত, এইটা আমরা দেখছি, ঠিক আছে। তারপরে আমরা দেখছি এখানে কিছু এইগুলো রিলেটেড বিভিন্ন এমসিকিউ গুলা দেখছি যে পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে, ঠিক আছে। তারপরে এই যে এমসিকিউ গুলো দেখছি আমরা, এই যে আমরা দেখছি। তারপরে আমরা সংখ্যা পদ্ধতির যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, সেটা আমরা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেটা আমরা দেখছি এখানে একটা চিত্রের মাধ্যমে, ঠিক আছে। এই হচ্ছে মূলত আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল এখানে। ওকে, তো এইটা হচ্ছে মূলত আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল। না, তোমরা আশা করি এখান থেকে বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে একটু কমেন্ট করে জানাইও। আর কারো যদি পার্সোনালি সমস্যা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি নক করতে পারো, ফোন দিতে পারো, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর কোর্সে যদি এনরোল করতে চাও কেউ তাহলে সেটাও এনরোল করতে পারো। এই কোর্সে এনরোল ফি মাত্র হচ্ছে তোমাদের 650 টাকা, এই যে মাত্র এই 599 টাকা। তো এইটা যদি কেউ আজকের দেখে ভর্তি হয় তাহলে তার জন্য 450 টাকা রাখবো আমরা, ইংরেজিতে লিখছি 450 টাকা রাখবো মাত্র এই কোর্সটা আজকের, যদি কেউ ভর্তি হয় এই ভিডিও দেখার পরে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে 30টা ক্লাস, 30টা এক্সাম হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের পিডিএফ নোট থাকবে, বিগত বছরের প্রশ্ন সমাধান, স্মার্ট বোর্ডের ক্লাস, হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপোর্ট ইত্যাদি বিষয়গুলো এখানে থাকবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা এই কোর্সের আজকে প্রথম ক্লাস নিলাম। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।